সবাই আজকে আমরা দেখবো রাইট ফর্ম অফ ভার্বস এর পার্ট 2। আগের যে আমি দেখেছি ইনফিনিটিভ পর্যন্ত, তো এখন আমরা দেখবো জিরান্ড আসলে আমাদের কি। আজকে আমাদের পড়ানোর প্রথম টপিকটা হবে কি জিরান্ড। এখন যদি আমি আমার টপিকের নামটা মুছে দেই, আজকে রাইট ফর্ম ভার্বস এর পার্ট 2 এবং আজকে আমাদের শেষ টপিক রাইট ফর্ম ভার্বস এর। আগের দিন দেখেছি ইনফিনিটিভ পর্যন্ত, এখন ইনফিনিটিভের পরে আমাদের আসবে কি জিরান্ড। এখন যদি আমি জিরান্ড দিয়ে পড়ানো শুরু করি, জিরান্ড কি? আমরা জিরান্ডটাকে সবচেয়ে সহজভাবে বুঝি যে কোনটা কাজের নাম। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। ওয়াকিংটা কিন্তু অ্যাকচুয়ালি আমার একটা ভার্ব, কিন্তু এখানে আমার ওয়াকিংটা নাউন হিসেবে ব্যবহৃত হবে। তো নাউনকে যদি আমি ভার্বে কনভার্ট করতে চাই, তখন সেই নাউনের সঙ্গে যে আইএনজি যোগ করি, এই যে যোগ করার পরে যেটা আমার হবে, ফলাফল তৈরি হবে, সেটাকে আমরা বলি জিরান্ড। তাহলে জিরান্ডটাকে আমি লিখতে পারি, জিরান্ডটা হলো আমার কোনো কাজের নাম বা নেম অফ এ ওয়ার্ড, যেটা ভার্ব থাকে তবে আমরা সেটাকে অ্যাকচুয়ালি নাউনে কনভার্ট করি। এখন আমাদের আসবে প্রেজেন্ট পার্টিসিপল। আগের দিন পার্টিসিপল নিয়ে অনেক কথা বলেছিলাম, আজকে আসবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আমাদের পরের টপিক প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপলটা কি? প্রেজেন্ট পার্টিসিপল আমাদের হলো বর্তমানে, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে এখন যদি কোনো বৈশিষ্ট্য আমার কোনো বস্তুর মধ্যে যুক্ত হয়, তখন সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে লিখতে পারি যে বর্তমানে যুক্ত কোনো বৈশিষ্ট্য, অর্থাৎ প্রেজেন্ট টেন্সে বা এই মুহূর্তে যদি আমার কোনো বৈশিষ্ট্য কোনো যুক্ত হয় কোনো বস্তুর মধ্যে, তখন সেটাকে আমরা আনতে পারি প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে। এখন যদি আমি 3 নম্বর টপিকে যাই, 3 নম্বর টপিকটা আমাদের হলো পাস্ট পার্টিসিপল। আগের দিন আমি একটা বাক্য বলেছিলাম যে শি লাইক বার্ন কেক। এখন বার্ন কেক মানে কি? মানে সেই কেকটা আমার আগে থেকেই পোড়ানো ছিল। যেহেতু এই বৈশিষ্ট্যটা আমার আগে থেকে থাকবে, তাই এটাকে আমরা আনবো পাস্ট পার্টিসিপল। অর্থাৎ পাস্ট পার্টিসিপলকে আমি লিখতে পারি যে আগে থেকে যুক্ত কোনো বৈশিষ্ট্য। যদি এগুলো আমি আগে একবার বলেছি গত ক্লাসে, তাও আমি এগুলোকে একবার রিপিট করছি আজকের টপিক শুরু করার আগে। আগে থেকে যুক্ত বৈশিষ্ট্য। যদি এক্সাম্পল দিই আমি, তাহলে কি হবে? শি লাইক বার্ন কেক, আগেরটাই দিলাম আমি। এখানে বার্ন মানে সে পোড়া কেক পছন্দ করে, অর্থাৎ কেকটা আমার আগে থেকে পুড়িয়ে রাখতে হবে, তাহলেই সে কেকটাকে পছন্দ করবে। যে এমন যদি কিছু আমার আইডিয়া হয়ে থাকে, তখন সেটা হবে আমাদের পাস্ট পার্টিসিপল। এখন আসি আমরা ইনফিনিটিভ পার্টিসিপল। এটা আজকে আমাদের নতুন যে ইনফিনিটিভ পার্টিসিপলটা আমাদের কি? ইনফিনিটিভ পার্টিসিপলটা হলো ভবিষ্যতের উদ্দেশ্যে যদি আমি কোনো বৈশিষ্ট্য রাখি, তখন সেটা হবে আমার ইনফিনিটিভ পার্টিসিপল। ইনফিনিটিভ পার্টিসিপল অর্থাৎ ভবিষ্যতের উদ্দেশ্যে যদি আমি কিছু বলি, সেটাকে আমি বলবো কি ইনফিনিটিভ পার্টিসিপল। অর্থাৎ যদি আমি ভবিষ্যৎ উদ্দেশ্যে কিছু বলি, ভবিষ্যৎ উদ্দেশ্যে কিছু বললে এমন হবে এটা ইনফিনিটিভ পার্টিসিপল। এখন আমরা দেখলাম যে সব জায়গার ক্ষেত্রে রাইট ফর্ম ভার্বস পড়ার ক্ষেত্রে আমরা ইউজুয়ালি ভার্বের পাস্ট টেন্সটাকে ইউজ করে থাকি। এখন আমরা দেখলাম যে দু একটা জায়গায় আমাদের ভার্বের বেস ফর্মটাকে ব্যবহার করা লাগে। যদি আমি এটা মুছে দেই, আমরা দেখি কি ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম জিনিসটা আসলে কি? আমি আমার আগের ক্লাসে অনেকবার বলছি ভার্বের বেস ফর্ম, যদিও সবাই জানি, তাও যদি কেউ নতুন করে দেখে থাকো সেই জন্য যে বেস ফর্মটা কি। ভার্বের বেস ফর্ম, বেস ফর্মটা অ্যাকচুয়ালি ভার্বেরই হয়। বেস ফর্ম মানে কি? আমরা জানি ভার্ব হয়ে থাকে মূলত 3 ধরনের বা 3 টেন্সে আমরা ভার্বকে চিনি, V1, V2 বা V3। V1টা আমার প্রেজেন্ট হয়ে থাকে, V2 আমার পাস্ট হয়ে থাকে, V3 আমার ফিউচার হয়ে থাকে। বেস ফর্মটা হলো আমি যদি কোনো ভার্বকে উইদাউট মডিফিকেশন বা উইদাউট আমি সেটাকে কোনো প্রকারের মডিফাই ছাড়া যদি আমি ইউজ করি, বা এ ভার্ব উইদাউট মডিফিকেশন যদি আমার হয়ে থাকে, সেটাকে আমি বলতে পারি বেস ফর্ম। মানে বেস ফর্ম হলো ভার্বের এমন একটা অবস্থা, যে অবস্থার মধ্যে আমার সেই ভার্বের কোনো প্রকারের চেঞ্জ হয়নি, না সেটা কোনো টেন্সের চেঞ্জ হয়েছে বা কোনো ব্যবহারে আমার সেটাকে চেঞ্জ আসছে বা পরিবর্তন আসছে। এখন আমরা যাই পরের টপিক, অক্সিলারি ভার্বটা কি? অক্সিলিয়ারি ভার্ব। আমরা জানি বাক্যে একটা মূল ভার্ব থাকে,
সেটাকে আমাদের হেল্প করার জন্য আরেকটা ভার্ব বাক্যে ব্যবহৃত হয়, সেটাকে আমরা কি বলে থাকি? অক্সিলিয়ারি ভার্ব। যদি অক্সিলিয়ারি ভার্বটা লিখি, আসলে আমাকে একটু দ্রুত পড়াতে হয়, কারণ যেহেতু কম সময়ের মধ্যে বেশি জিনিস দেখাতে হয়, তাই একটু দ্রুত কথা বলতে হয়। অক্সিলিয়ারি ভার্বটা কি? অক্সিলিয়ারি ভার্ব আমরা সবাই জানি এম ইজ আর কে অক্সিলিয়ারি ভার্ব বলা হয়, অর্থাৎ অক্সিলিয়ারি ভার্ব বি ভার্ব হয়ে থাকে প্রথম, যে এম কমা ইজ কমা আর। সেকেন্ডে আমাদের হয়ে থাকে হ্যাভ ভার্ব। হ্যাভও আমাদের একটা অক্সিলিয়ারি ভার্ব। হ্যাভটা কি হয় তাহলে? ফার্স্ট পারসনের ক্ষেত্রে হ্যাভ, সেকেন্ড পারসনের ক্ষেত্রে হ্যাভ, থার্ড পারসনের ক্ষেত্রে হ্যাজ হয়ে থাকে, আর এটা পাস্ট টেন্স দুইটারই হবে হ্যাভ। 3 নাম্বারটা থাকে মোডাল। এটা আমাদের একটু নতুন টপিক, মোডাল। মোডালে আমাদের কি কি থাকে? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড। এখন আমরা স্টুডেন্টরা অনেকে এখানে ভুল করে থাকি, যে আমরা বলি শ্যালের পাস্ট টেন্সকে আমরা শুড বলি আর উইলের পাস্ট টেন্সকে আমরা উড বলি, কিন্তু আমাদের এই ধারণাটা কিন্তু সম্পূর্ণ ভুল। কিভাবে ধারণাটা ভুল, যদি আমি ধারণাটা একটু ক্লিয়ার করি। শ্যাল বলতে বোঝাই আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, মানে আমি কাজটা করব। কিন্তু আই শুড ডু দ্য ওয়ার্ক মানে আমার কাজটা করা উচিত। মানে যদি আমি শ্যাল দিয়ে বলি আই শ্যাল গো টু স্কুল, এখানে আমার তো শ্যাল। আর যদি শুড দিয়ে বলি আই শুড গো টু স্কুল। এখন যারা আমরা মনে করে থাকি যে শ্যালের পাস্ট টেন্স আমাদের শুড, তাদের ভুলটা আমি একটু ভাঙাই। আই শ্যাল গো টু স্কুল এই বাক্যটার মানে হলো আমি স্কুলে যাব, আজ হোক কাল হোক স্কুলে আমি যাব, তবে স্কুলে যাওয়াটা আমার গুরুত্বপূর্ণ না। আর আই শুড গো টু স্কুল মানে আমার স্কুলে যাওয়া উচিত, অর্থাৎ স্কুলে আমাকে যেতে হবে বা স্কুলে যেতে আমি বাধ্য। তাহলে এই শ্যালটা দ্বারা আমরা কি বুঝি? যাব বা সাধারণ ফিউচার টেন্স। কিন্তু শুডটা দ্বারা আমরা কি বুঝি? উচিত বা আমার ডিউটি বুঝি আমরা শুড দ্বারা। তাহলে আমরা কি বুঝলাম? যে শ্যাল আর শুড আমার এক জিনিস না। ওকে, এখন আমি আসি একটা পরের টপিকে যাই, যে আমি একটু লিখছিলাম মডেল অক্সিলারি। মডেল অক্সিলারি একটা সুন্দর জিনিস, এটা আমার সব মনে রাখা দরকার, যে মডেল অক্সিলারি আমাদের একটা বৈশিষ্ট্য সবসময় মেনটেন করে, যে মডেল অক্সিলারি সবসময় পরবর্তী ভার্বটাকে ফোর্স করে যে সেই ভার্বটা যেন বেস ফর্মে বসে। ফোর্সেস এ ভার্ব টু বি ইউজড ইন বেস ফর্ম, মানে সেই ভার্ব যেটা আমার থাকবে মডেলের পরবর্তী ভার্ব, সেই ভার্বটাকে মডেল অক্সিলারি সবসময় ফোর্স করে যেন সে তার বেস ফর্মে ব্যবহৃত হয়। যদি আমি একটা এক্সাম্পলে যাই, আমি একটা সাধারণ এক্সাম্পল আগে দেখাই, বি ভার্ব দিয়ে একটা এক্সাম্পল দেখাই। হি ইজ ব্র্যাকেটে রাইট অন রাইট অ্যান এসএমএস বা রাইট এ মেসেজ বা টেক্সট। এটা গেল আমার একটা সাধারণ। আবার আসে হি উইল, এখানে আমি একটা আনলাম রাইট। এখন অক্সিলারি ভার্ব থাকলেই যে আমার যে মেইন ভার্ব থাকবে সেটা কিন্তু আইএনজি করব, সব ক্ষেত্রে কিন্তু এটা আমার সেটা হবে না। তাহলে এই যে এই ইজ, এটা আমার বি ভার্ব, এটা আমার মডেল অক্সিলারি। আমি যে বাক্যটা বললাম হি ইজ, সাধারণ বি ভার্বের ক্ষেত্রে কি হবে তাহলে আমাদের? এটা হবে রাইটিং। আর মডেল অক্সিলারি বলছি যে ফোর্সেস এ ভার্ব টু বি ইউজড ইন বেস ফর্ম, তার মানে এটা পরে যে আমার ভার্বটা যে রাইট, এ উইলটা এই রাইটটাকে ফোর্স করবে তার বেস ফর্মে ব্যবহৃত হওয়ার জন্য। তাহলে এখানে তাহলে রাইটটাকে রাইটে আমি রেখে দিলাম। এটা দেখলাম অ্যাকচুয়ালি অক্সিলারি ভার্ব মানেই যে ধারণা আমরা করি যে মেইন ভার্বটাকে আমি আইএনজি করব সবসময়, এখানে সেটা হবে না। আমার মডেল অক্সিলারি যখন থাকবে তখন আমার যে মেইন ভার্ব থাকবে সেটাকে আমি বেস ফর্মে রেখেই ব্যবহার করব। তবে মডেল অক্সিলারি বাদে অন্য যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব যদি আমার থাকে, সেই সব কয়টা আমার
যে সাধারণ যোগ করে আইএনজি, সেই আইএনজি যোগ করে আমি সেই ভার্বটাকে মডিফাই করব বা ইউজ করব। আচ্ছা, এখন মোডাল ভার্বের আরেকটা জিনিস আমাদের একটু জানা দরকার, যে মোডাল ভার্বটা এইটা সব সময় এটা কখনো সাবজেক্ট ওয়াইজ বসে না। ডোন্ট ইউজ as per subject but shows the chance of the verb। যদি আমি একটু বাংলায় বলে দিই, মোডাল অক্সিলারি কখনো সাবজেক্ট অনুযায়ী বসে না। লিখেছি ডোন্ট ইউজ as per subject, তবে but shows the chance of the verb, মানে এটা মোডাল অক্সিলারি অ্যাকচুয়ালি এমন ভার্ব যেগুলো সাবজেক্ট অনুযায়ী কখনো বাক্যে ব্যবহৃত হবে না, কিন্তু সেটা যে মেইন ভার্ব থাকবে সেইটার হওয়ার কতটুকু চান্স থাকতে পারে সেইটা আমাদেরকে তারা বলে দেয়। যেমন হি উইল রাইট টু হার, সে তাকে লিখবে। এখন সে লিখেছে কিনা সেটা কিন্তু বাক্যে বলা হয়নি, বলতে যে সে তাকে লিখবে, অর্থাৎ সে নাও লিখতে পারে, তবে সেটা চান্স বলতে যে সে তাকে চিঠি বা ইমেইল লিখতে পারে। তো কি বুঝলাম, মোডাল অক্সিলারি সবসময় ভার্বের চান্সটাকে রিপ্রেজেন্ট করে। আবার মোডাল ভার্বটা আমাদের সেই যে আমার যেই মেইন ভার্ব থাকবে সেই মেইন ভার্বটার মুডটাকেও সে প্রকাশ করে বা তার অবস্থাটাও সে প্রকাশ করে। এই মুডটাকে আমি সম্ভাবনা বা প্রবাবিলিটি লিখতে পারি। তারপরে এখন যদি আমি আসি মোডালের একটু ব্যবহার যদি আমি লিখি, যদি আমার এক্সাম্পল যদি আমি একটু মুছে দেই, তাহলে আসি মোডালের ক্ষেত্রে দুইটা আমাদের একটু এক্সেপশনাল থাকে। এক্সেপশনালটা আমাদের কি, নিড বা ডেয়ার, এইটাও কিন্তু আমাদের মোডাল অক্সিলারির মধ্যেই পড়ে, তবে এটা একটু ব্যতিক্রম, এটা সচরাচর ইউজ হয় না। নিড বা ডেয়ার যেই বাক্যে থাকবে, এরা যেই বাক্যে থাকবে সেই বাক্যের যে মেইন ভার্বটা আমাদের থাকে, সেই মেইন ভার্বটা যদি আমাদের বেস ফর্মে ব্যবহৃত হয় তাহলেই একমাত্র আমাদের নিড এবং ডেয়ারটা মোডাল অক্সিলারি হবে। মানে এটা মোডাল অক্সিলারি তখনই হবে যখন মেইন ভার্বটা বেস ফর্মে হবে। আমি আজকে একটু চার্ট করে পড়াবো, তো যদি কেউ চায় স্ক্রিনশট নিয়ে রাখতে পারে, তার পরবর্তীতে কাজে আসবে। তো নিড বা ডেয়ার তখনই মডেল হবে যদি একমাত্র যে তারা যেই বাক্যে বসবে যদি তারা সেই বাক্যটার মেইন ভার্বটাকে বেস ফর্মে বসাতে পারে। আচ্ছা, এখন আমি আসি শুড। মোডাল অক্সিলারির মধ্যে সবচেয়ে বেশি আমার যেই ভার্বটা ব্যবহৃত হয় বা যেই মোডালটা ব্যবহৃত হয় সেটা হয় কি, শুড। যদি আমি এটা লেখা হয়ে থাকলে আমি এটা মুছে দিই, আমি এটা শুডে চলে যেতে চাই। শুডটা হলো আমাদের মোস্ট ইউজ মোডাল অক্সিলারি ইন ইংলিশ। শুডটা যদি আমি যাই, আমি তখনই বলেছি শুড মানে কি, উচিত বা কর্তব্য বা করা উচিত, ব্যাপারটা এরকম। শুডের সবসময় যে বাক্যে আমার শুড থাকলেই বুঝতে হবে কাজটা উচিত, ব্যাপারটা তা না। শুডের সঙ্গে আরো শুডের সাবস্টিটিউট হিসাবে অনেক ধরনের মোডাল অক্সিলারি ব্যবহৃত হতে পারে। কি কি হতে পারে যদি আমি একটু দেখি। প্রথমটা আমার আসতে পারে হ্যাড বেটার। যারা আমরা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট তারা আমরা ইংলিশ গ্রামার করার সময় 3 নাম্বারটা থাকে রাইট ফর্ম অফ ভার্ব বা উইদাউট ট্রু বা উইথ ট্রু, সেখানে কিন্তু এই হ্যাড বেটার আর উড রাদারটা আমরা প্রায় সময় দেখি। প্রায় সময় অ্যাকচুয়ালি সব সময় আমাদের প্যাসেজে থাকে, এবং যখন থাকে তখন আমরা সবাই একটু কনফিউজ হয়ে যাই, যে আমি হয়েছি মাঝে মধ্যে যে হ্যাড বেটার কোথায় হবে আর উড রাদারটা কোথায় হবে। তারপরে আসি আমরা অট টু। এই সব কয়টাও কিন্তু আমাদের শুডের সাবস্টিটিউট। আচ্ছা, তো
আমি বলতে পারি যে এই যে চারটা আমার আসবে হ্যাড বেটার, উড রাদার, অট টু আর বি প্লাস সাপোজ টু, এই চারটাকে আমি বলতে পারি যে এই চারটা সবাই শুডের সাবস্টিটিউট, চারটা শুডের সাবস্টিটিউট। তারপরে যদি আমরা আসি যে উড দ্যাট, আরেকটা আমাদের ইউজ হয় কি উড দ্যাট। যদি এটা যদি মুছে দেই, এটা স্ক্রিনশট নিয়ে রাখলে বেটার হবে, আমি এটা মুছে দেই। এখন আসলে উড দ্যাটের দিকে যদি আসি, উড দ্যাট উড দ্যাটটা কিন্তু আমাদের অক্সিলারি হিসেবে ইউজ হয় রাইট ফর্ম ভার্ব। উড দ্যাটটা অ্যাকচুয়ালি কি মিন করে? উড দ্যাটটা হলো উড দ্যাট, এইটার পরে একটা চিরন্তন সত্য বলা যায়, একটা রুল বলা যায় যে উড দ্যাটের পরে যে আমার মেইন ভার্বটা থাকবে সেই মেইন ভার্বের আগে আমার সবসময় কুড বসবে। তাহলে উড দ্যাটের পরে যে মেইন ভার্ব থাকবে তার আগে কুড বসবে। এটা আমাদের একটু মুখস্থ রাখাটা খুব দরকার। যদি আমি তারপরে আসি, তারপরে আমাদের আছে টু বি হ্যাভিং, এটা মুছে দিলাম। এখন আমি সবকটাই এক্সাম্পল করাবো একটা, তখন আরো ভালো মতো ক্লিয়ার হবে যে অ্যাকচুয়ালি কোনটা কোথায় কখন ব্যবহৃত হয়। এখন আসি আমরা টু বি হ্যাভিং এর ক্ষেত্রে। টু বি হ্যাভিং এর ক্ষেত্রে একটা জিনিস একটু মাথায় রাখা জরুরি যে টু বি হ্যাভিং যখন আমার থাকবে কোনো বাক্যে, তখন এইটার পরে যে ভার্বটা আমার থাকবে সেই ভার্বটা আমার হবে সবসময় হবে পাস্ট পার্টিসিপল। ভার্বটা আমার হবে পাস্ট পার্টিসিপল। এটা একটু মুখস্থ রাখা জরুরি। টু বি হ্যাভিং যখন থাকবে তারপর যেই ভার্বই থাকুক না কেন সেটা হয়ে যাবে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মে। যদি আমি একটা এক্সাম্পল এখন একটু করাই, তারপরে যদি এখন আমরা একটা এক্সাম্পল দেখাই টু বি হ্যাভিং দিয়ে। যদি আমি লিখি একটা বাক্য, আই ওয়ান্ট দিস রুম টু বি ব্র্যাকেট আছে পেইন্ট। বলতে কি টু বি হ্যাভিং বা টু বি থাকলে আমার এটা হবে সবসময় আমার হবে ভার্বের পাস্ট পার্টিসিপল, যদি মানে কমা দিই অ্যাকচুয়ালি, তাহলে বাক্যে আমার টু বি আছে। তার মানে বাক্যটা আসলে অ্যাকচুয়ালি কি মিন করে? আমি এই রুমটাকে রং করা অবস্থায় চাই, তার মানে আগে আমার রুমটা রং করা হবে, তারপরে আমি সেটাকে গ্রহণ করব। তাহলে আমার ফর্মুলা অনুযায়ী এখানে হবে পেইন্টেড। আই হোপ এটা ক্লিয়ার। এটা কি হবে তাহলে? যেহেতু রুমটা আগে থেকে পেইন্ট হয়ে আছে, তারপরে আমি এটাকে পছন্দ করব, তাই আমার এটা হবে পাস্ট পার্টিসিপল। ওকে, এখন আসি আমরা টু হ্যাভ। আই হোপ এটা ক্লিয়ার সবার। আমি এটা মুছে দিয়ে পরের টপিকে ঢুকে যাই। পরেরটা হলো কি টু হ্যাভ। যদি আমি টু হ্যাভে আসি, টু হ্যাভটা অ্যাকচুয়ালি আমার তিনটা ভাগে ভাগ করা। তিনটা ভাগ কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। এখন এই পুরো পার্টটা আবার আমি দুইটা ভাগে বিভক্ত করতে চাই। চার্ট আকারে পড়লে আসলে সহজে মনে থাকে। তো এইটা আমার যদি আমি দুইটা ভাগ করে দেখাই, হ্যাভ হ্যাজ হ্যাড, প্রথম ভাগটা হবে হোয়াট ইউ হ্যাভ, মানে তোমার কাছে কি আছে। এইটা একটা
আর যদি আমি এখানে দেখাই এটা হবে হোয়াট হ্যাভ ইউ ডান, মানে তুমি কি করেছো। হোয়াট হ্যাভ ইউ ডান। যদি আমি এই দুইটা বাক্যে এটাকে ভাগ করি, হোয়াট ইউ হ্যাভ আর হোয়াট হ্যাভ ইউ ডান, ভাগ করে দিলাম। তাহলে এখন যদি দুটো আমি একটু এক্সাম্পল দেখাই, আমি ধরলাম হোয়াট ইউ হ্যাভ এর আমি একটা এক্সাম্পল এখানে দেখালাম যে আই হ্যাভ, এখানে লিখলাম চান, আমার ওখানে ভার্বটা বসবে, এখানে বসবে আমার ভার্ব। এখন কি জানি যে এখানে এই যে আই হ্যাভ, এটা কিন্তু আমার এখানে প্রিন্সিপাল ভার্বের কাজ করছে, এটা আমার প্রিন্সিপাল ভার্বের কাজ করছে, এবং এটাকে আমি নাউন হিসেবে বলতে পারি, কারণ আমার উত্তরটা কিন্তু নাউনই হবে। আই হ্যাভ এ বল, আমার একটা বল আছে, তো বলটা আমার যেহেতু এখানে নাউন, তার মানে এইটা আমার নাউনটাকে রিপ্রেজেন্ট করে। এখন এটা হলো আমার হোয়াট ইউ হ্যাভ, উত্তরটা আমার হবে সবসময় নাউন। আর হোয়াট হ্যাভ ইউ ডান, এইটার উত্তরটা আমার সবসময় হবে ভার্ব। যদি আমি এখানে একটা এক্সাম্পল দেখাই, আমি একটা এক্সাম্পল হলো আই হ্যাভ টেকেন ক্লাস। এখানে কিন্তু আমার টেকেনটা ভার্ব হিসেবে কাজ করছে। আমি একটা ক্লাস নিয়েছি, নিয়ে একটা ভার্ব, তাই টেকেনটা আমার এখানে ভার্ব হিসেবেই কাজ করবে। অর্থাৎ এবং এখানে যে আমার আই হ্যাভ, এখানে কিন্তু আমার এই হ্যাভটা আসলে অক্সিলারি ভার্ব, এখানে হ্যাভটা অক্সিলারি ভার্ব এবং এইটা আমার আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে, ভি পি পি, মানে আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে। আমি সবকিছু লিখে দিচ্ছি যেন ক্লাসটা দেখতে গেলে সবার সুবিধা হয়। তাহলে এখানে যখন বললাম হোয়াট হ্যাভ ইউ ডান, যখন আমি নাউন দেখালাম, তখন আমি এখানে বললাম যে আই হ্যাভ চান্স, মানে আমার কাছে সুযোগ আছে। তাহলে এখানে আমার এইটা নাউনটাকে, মানে এই কোশ্চেনটা অ্যান্সারটা আমার সবসময় নাউন হবে। কিন্তু হোয়াট হ্যাভ ইউ ডান যখন আমাকে কোশ্চেন করা হবে, তখন এটা উত্তরটা আমার সবসময় ভার্বে আসবে, অর্থাৎ আই হ্যাভ টেকেন এ ক্লাস, টেকেনটা আমার এখানে সবসময় ভার্ব হিসেবে কাজ করবে। ওকে, আমি তার পরের টপিকে আসি। পরের টপিক হ্যাভ হ্যাজ হ্যাড নিয়ে আমি কিছু কথা বলবো। আমি এটা মুছে দেই। এখন আসবে হ্যাভ হ্যাজ হ্যাড। হ্যাভ হ্যাজ হ্যাড। এখন হ্যাভ হ্যাজ হ্যাডটা কি? আমরা সবাই জানি হ্যাভ হ্যাজ হ্যাড হলো আমার অক্সিলারি ভার্ব। এখন হ্যাভ হ্যাজ হ্যাড হলো আমার এমন অক্সিলারি ভার্ব যেগুলো অ্যাকচুয়ালি কাজ হয়ে যাওয়াকে বোঝায়। অর্থাৎ এটা মানলাম এটা অক্সিলারি ভার্ব, কিন্তু এটা অ্যাকচুয়ালি কাজটাকে হয়ে যাওয়া বোঝায়। আই হ্যাভ ডান ইট মানে কি আমি কাজটা করে ফেলেছি, অর্থাৎ কাজ করব বা করতে হবে সেটা কিন্তু এমন না। তাই এটার পরের ওয়ার্ডগুলো আমার সবসময় হয় পাস্ট পার্টিসিপল, যেহেতু এটা আমাকে বোঝায় কাজটা হয়ে যাওয়া, তাই তার পরেরটাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল। এখন এবং তখন আমার যে প্রিন্সিপাল ভার্বটা থাকবে, সেই প্রিন্সিপাল ভার্বটা আমার তখন নাউনকে রিপ্রেজেন্ট করবে। ওকে, আই হোপ এটা ক্লিয়ার। এখন আমি যাব প্রিপোজিশনের ক্ষেত্রে। প্রিপোজিশন অ্যাকচুয়ালি একটা টাফ টপিক আমি বলবো, কারণ প্রিপোজিশনের অভাব নাই। পৃথিবীতে অনেক বড় বড় অনেক বই পাওয়া যায় শুধুমাত্র প্রিপোজিশনের উপর, এবং যেগুলো আনলিমিটেড প্রিপোজিশন থাকে, আমরা হয়তো জানি গুটি কয়েক, সেগুলো দিয়ে অ্যাকচুয়ালি আমরা পড়াশোনা করি। তো যদি আজকে আসি প্রিপোজিশনে ঢুকি আমরা। প্রিপোজিশনটা আমার কি? প্রিপোজিশনটা মূলত দুই ধরনের কাজ করে। প্রথমটা কি? প্রিপোজিশন আমার একটা রিলেশন বা একটা সম্পর্ককে রিপ্রেজেন্ট করে। প্রিপোজিশন আমার একটা রিলেশনকে রিপ্রেজেন্ট করে। আর দুই নাম্বার কি আসবে তাহলে? প্রিপোজিশন
প্রিপোজিশনটা নাউন বা নাউন জাতীয় শব্দের আগে বসে, তাহলে এটা বসবে কোথায়? নাউন বা নাউন জাতীয় শব্দের আগে বসে। তাহলে আমরা কি জানলাম প্রিপোজিশন কি? প্রিপোজিশন একটা রিলেশন বা একটা সম্পর্ককে প্রকাশ করে এবং এটা বসে নাউন বা নাউন জাতীয় শব্দের আগে বসে বাক্যে ব্যবহৃত হয়। এটা হলো প্রিপোজিশন। এখন আসি নাউন বা নাউন জাতীয় বলতে আমরা ঠিক কি বুঝি। যদি দেখাই নাউন বা নাউন জাতীয় বলতে আমরা সেই তিনটা টপিককে আসলে বুঝে থাকি। প্রথমে আসে আমাদের প্রোনাউন। প্রোনাউনটাও কিন্তু নাউনের মধ্যেই পড়ে বা নাউন জাতীয় যেহেতু। তারপরে আমরা বুঝি নাউনের সঙ্গে আইএনজি যোগ করে ভার্বটাকে আমরা বলি জিরান, তো এটা আমার নাউন জাতীয়র মধ্যে পড়ে। আর তারপরটা আসে নাউন ফ্রেজ। এই তিনটার আগে মূলত প্রিপোজিশন বসে আমার একটা সম্পর্ক বা রিলেশনকে মিন করে বা প্রকাশ করে। এটা গেল। এখন যদি আমরা আসি যে প্রিপোজিশনের ব্যবহার, আমি এটা মুছে দিতে হলে যদি আমি দেখাই প্রিপোজিশনের ব্যবহার কি, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন তাহলে সুবিধা হবে সবার। আচ্ছা, আমি এটা মুছে দিলাম। প্রিপোজিশন এর ব্যবহার যদি আমরা একটু দেখি, প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে সেটা আমার হয়ে যাবে আইএনজি যুক্ত হবে। যদি পাশে একটু লিখে রাখি, এখানে লিখি আমি যে প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে, পরে ভার্ব থাকলে এটা আইএনজি যুক্ত হবে। যে আরেকটা ব্যবহারে আসি, যদি আচ্ছা কেন আমার এখানে আইএনজি যোগ করতে হবে? কারণ আমরা জানি প্রিপোজিশনটা বসে নাউন বা নাউন জাতীয় শব্দের আগে। যদি আমি একটা ভার্বকে নাউন বানাতে চাই, ভার্বের সঙ্গে নাউন বানানোর একমাত্র উপায় কি? আইএনজি যোগ করা। যেহেতু আমার নাউন বানাতে হবে এই কারণে ভার্বের সঙ্গে আইএনজিটাকে যোগ করছি। আর তারপরে আসবে যে ক্যান হেল্প বা কুডন্ট হেল্প। এইটা প্রিপোজিশনের ব্যবহারটা বলতে আসলে আমাদের এই একটা আসলে মূল ব্যবহার। এইটাকে আমরা একমাত্র উপায় কি? জিরান করে নেওয়া। জিরান করতে গেলেই আমরা আসলে তখন ভার্বের শেষে আইএনজিটাকে ব্যবহার করে থাকি। গেল প্রিপোজিশনের ব্যবহার। এখন আসি ক্যান হেল্প বা কুডন্ট হেল্প। ক্যান, আমি এটা মুছে দেই, ক্যান হেল্প বা কুডন্ট হেল্প। যদি আসি পরবর্তী টপিক ক্যান হেল্প বা কুডন্ট হেল্প। ক্যান হেল্প বা কুডন্ট হেল্প যদি আমার থাকে কখনো, এরপরে আমার সব সময় নাউন বসবে এবং ভার্ব যদি থাকে তাহলে নাউনটাকে আমাদের তাহলে সেই নাউন করতে গেলে আমাদেরকে ভার্ব করে নিতে হবে। অর্থাৎ কুডন্ট হেল্প এবং ক্যান হেল্প যদি আমার থাকে, এরপরে সবসময় আমার নাউন বসবে। এবং যদি কখনো ভার্ব থাকে, ভার্বটাকে আমার অবশ্যই আইএনজি যোগ করে এটাকে আমার নাউনে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ আমার মূল টার্গেট থাকবে আমাকে নাউন করে নিতে হবে বাই হুক অর বাই ক্রুক। সবসময় তো আমার নাউন বসবে, কিন্তু যদি আমার ভার্ব থেকে থাকে তখন ভার্বটাকে আমি আইএনজি যোগ করে অর্থাৎ জিরান করে আমি নাউন বানায় ফেলবো। কারণ নাউন বা নাউন জাতীয় শব্দ আমাকে তৈরি করতে হবে। যদি আমি তারপরে আসি টু, প্রিপোজিশনাল টু এর ক্ষেত্রে যদি আমি একটু ঢুকি, প্রিপোজিশনাল টু এর ক্ষেত্রে আসলে আমি যদি লিখি টু এর দুটা ব্যবহার যখন লিখি, যদি টু আমার যদি প্রিপোজিশন হয়ে ব্যবহৃত হয়, যদি আমার টু প্রিপোজিশন হয়ে ব্যবহৃত হয় তাহলে আমার সেটা তখন তারপরে আইএনজি অ্যাড হবে। আর যদি আমার টু ব্যবহৃত হয় নন ফিনিট ভার্ব হিসেবে, তাহলে আমার সেখানে ভার্বটা যে আমার থাকবে সেই ভার্বটাকে আমি তখন বেস্ট ফর্ম করে লিখব। অর্থাৎ সবসময় টু থাকলে আমার ভার্বটার বেস্ট ফর্ম হবে, সবসময় জিনিসটা কিন্তু সেটা না। আমার টু কি হিসাবে বসছে সেই হিসাবে আমি
টু এর পরে ভার্বটাকে চেঞ্জ করব। যদি আমার টু প্রিপোজিশন হয়ে বসে তখন আমার জাস্ট এটা আইএনজি অ্যাড হবে, আর যদি আমার টুটা নন ফিনিট হয়ে ব্যবহৃত হয় তাহলে আমার তারপরে যে ভার্ব থাকবে সেই ভার্বটাকে আমি অবশ্যই বেস ফর্ম করে ব্যবহার করব। আই হোপ এটা ক্লিয়ার, এটা একটু মাথা রাখা জরুরি। সবসময় টু থাকলেই বেস ফর্ম করতে হবে জিনিসটা এমন না। যদি আমার টু প্রিপোজিশনে ব্যবহৃত হয় তাহলে আইএনজি যোগ করব, যদি আমার টু নন ফিনিট ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন আমি এখানে ভার্বটাকে বেস ফর্ম করে ব্যবহৃত করব। এখন আমি একটু আগে বলে আসছি যে প্রিপোজিশন থাকলে তারপর নাউনটার সঙ্গে আমি আইএনজি যোগ করব, অর্থাৎ জিরান্ড করে ফেলব। এখন যদি আমরা আসি ইউজ টু তো দেখলাম, এবার আসি আমরা ইউজ টুর ক্ষেত্রে। যদি আসি আমরা ইউজ টু এর ক্ষেত্রে, ইউজ টুর আমার দুইটা ব্যবহার আছে। একটা হলো যদি আমার ইউজ টু একা বসে, যদি কোনো বাক্যে ইউজ টু একা থাকে তাহলে আমার সেটা তাহলে পরে সেমি মডাল হবে বা সেমি মডাল বসবে। কিন্তু যদি আমার ইউজ টু এর আগে ভার্ব থাকে তাহলে পরে আইএনজি হয়ে বসবে। যদি টেক্সট লাইনে যাই, যদি আমার ইউজ টু একা থাকে তাহলে আমার সেটার পরে সেমি মডাল হবে, যদি আমার ইউজ টু এর আগে ভার্ব থাকে তাহলে আমার সেটা পরে আইএনজি হবে। আই হোপ এটা ক্লিয়ার। এখন আমি যেখানে জিরান বারবার করছি, কোনো ভার্ব যদি বাক্যের শুরুতে বা যদি বাক্যের শেষে বসে তখনই একমাত্র সেটাকে আমরা জিরান করবো। কেন আমরা সবাই জানি বাংলার ক্ষেত্রে বিশেষ করে যে কোনো বাক্য যখন গঠিত হয় তখন সেটা কি হয়, কর্তা কর্ম ক্রিয়া, আর ইংলিশে হলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, মানে ইউজুয়ালি ভার্বটা মাঝখানে বসে। কিন্তু ভার্ব যখন আমার প্রথমে আর শেষে বসবে তখন আমার ভার্বের সাথে আইএনজি যোগ করে সেটাকে আমার জিরান করে নিতে হবে। এখন আসি টু প্লাস ভার্বের ক্ষেত্রে। আমি এটা মুছে দেই, আসি আমরা টু প্লাস ভার্বের ক্ষেত্রে। টু প্লাস ভার্ব যদি আমি লিখি, টু প্লাস ভার্বটা হলো যদি আমার বাক্যে হোয়াট, টু প্লাস ভার্ব দুইটা ভাগে বিভক্ত। যদি বাক্যে হোয়াট এর থাকে, হোয়াট এর উত্তর বা অ্যান্সার থাকে, যদি কোনো বাক্যে হোয়াট এর অ্যান্সার থাকে তখন আমি ব্যবহার করব টু প্লাস ভার্ব। কিন্তু যদি কোনো বাক্যে আমার সঙ্গে কনফিউজ হয়ে যায় অ্যাকচুয়ালি যে কখন কি ব্যবহার করব, যদি কোনো বাক্যে আমার টু প্লাস ভার্ব হোয়াট এর অ্যান্সার না থাকে তখন বাক্যে আমি কি ব্যবহার করব? তখন বাক্যে আমি যদি আমার হোয়াট এর অ্যান্সার না থাকে তখন আমি ভার্বের শেষে আইএনজি অ্যাড করে দেব। অর্থাৎ সবসময় টু প্লাস ভার্ব হবে এমন না, যদি বাক্যে আমার হোয়াট এর অ্যান্সার থাকে তখনই একমাত্র সেটা হবে টু প্লাস ভার্ব, আর যদি আমার অ্যান্সার না থাকে তাহলে সেটা হবে আমার বি প্লাস আইএনজি বা ভার্ব প্লাস আইএনজি। এখন আসি আমি ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমকে যদি একটু বোঝানোর চেষ্টা করি। জানি একটু দ্রুত পড়াচ্ছি, আসলে সময় স্বল্পতার কারণে একটু দ্রুত দেখাতে হবে। যদি কেউ না বুঝতে থাকেন ভিডিওটার মধ্যে তাহলে রিভাইন্ড করে দেখার জন্য রিকোয়েস্ট করবো আসলে। তো এখন আসি আমরা ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে। ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের ক্ষেত্রে এইটা অ্যাকচুয়ালি দেন, আমরা জানি আমরা যে সাধারণত দেন বা পরে, এটা অ্যাকচুয়ালি দেনটাকে আমার রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এটা আমি বলতে পারি যে রিপ্রেজেন্ট দেন বা পরে। এবং যেহেতু এটা দেনকে রিপ্রেজেন্ট করে তাই সবসময় এটার পরবর্তীতে এটা পরে পাস্ট টেন্সে হয়।
গেল। এখন আর সবসময় সাবজেক্ট এটা মুড কাজ করে, সাবজেক্ট মুডটা আমার কি একটা আক্ষেপ আমার সবসময় কাজ করে এই ক্ষেত্রে। সাবজেক্ট মুড কি আমার আক্ষেপ। আচ্ছা, যদি আমি আসি আমার আজকে পরের টপিকে, পরের টপিকটা আমার হলো উইশ। যদি আমি আসি অ্যাকচুয়ালি উইশ নাম, পরের টপিকের নাম সাবজাংটিভ মুড। উইশটা আমি বলছি, পরের টপিকের নাম আমার সাবজাংটিভ মুড। এখন সাবজাংটিভ মুডটা আমার কি, যদি আমি বড় করে লিখি সাবজাংটিভ মুড। সাবজাংটিভ মুডটা আমার কি, সাবজাংটিভ মুডটা আমার অ্যাকচুয়ালি উইশ, আমার ইচ্ছাকে প্রকাশ করে। এটা অ্যাকচুয়ালি উইশকে রিপ্রেজেন্ট করে। আবার একটু আগে দেখালাম সাবজাংটিভ মুড আমার আক্ষেপ, অর্থাৎ উইশ ছিল একটা কিন্তু আমি সেই কাজটা করতে পারিনি। আমি একটু পর এক্সাম্পল দিব, তখন আসলে বুঝে যাবে এটা অ্যাকচুয়ালি মেইনলি কি। এবং সাবজাংটিভ মুডটা আমার সব সময় সিঙ্গুলার ফর্মে হয়, অর্থাৎ অলওয়েজ সিঙ্গুলার হবে। এখন আক্ষেপ, আক্ষেপ জিনিসটা কি? আক্ষেপ জিনিসটা হলো আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম একটা, মানে ভেবেছিলাম একটা কিন্তু হয়েছে আরেকটা। যদি এমন হয়ে থাকে, অর্থাৎ আমি ভেবেছিলাম আমাকে একটা গাড়ি গিফট করবে, কিন্তু গিফট করলো একটা সাইকেল, এই যে আমার আক্ষেপ তৈরি হয়ে গেল এখানে। এইটাই অ্যাকচুয়ালি আমার আক্ষেপ, যে আমি ভাবছি একটা কিন্তু হয়েছে আরেকটা। যদি এমন কিছু যদি আমাকে তারা মিন করে বাক্যের মধ্যে, তখন সেটা আমি সাবজাংটিভ মুড হিসেবে বলতে পারি। এখন আমি বলছি সবসময় সিঙ্গুলার হবে, সাবজাংটিভ মুড উইশকে রিপ্রেজেন্ট করে, সাবজাংটিভ মুড আক্ষেপকে রিপ্রেজেন্ট করে। এখন আসি উইশ। উইশ মানে কি? আমার ইচ্ছা। ইচ্ছা মানে কাজটা আমি করব, অর্থাৎ উইশের পরে কখন ওয়াজ হবে না, কারণ ফিউচার। আমি কাজটা করব, এখন তো করি নাই, রাইট? যেহেতু কাজটা করি নাই, তাই আমার একটা ফিউচার টেন্স হবে। এখন আমরা আসি যে উইশের পরে সব সময়, উইশ এর পরে সব সময়, পরে অলওয়েজ বা সব সময় কুড প্লাস ভার্ব হয়। কুড প্লাস ভার্ব বাক্যে ব্যবহৃত হয়ে থাকে, এবং এই সময় কুড ছাড়া অন্য কিছু ব্যবহৃত হয় না। ওকে, এখন যদি আমি একটু এক্সাম্পলে আসি, যদি আমরা এখন এক্সাম্পলে লিখি, এক্সাম্পল যদি আমি লিখি আক্ষেপ হিসেবে, একটা এক্সাম্পল যদি আমি দেখাই যে I fancy I turn pale। ফ্যান্সি ওয়ার্ডটা কি আমি দেখাচ্ছি একটু পরে। I fancied, I ব্র্যাকেটে আমার lose you। এখন ফ্যান্সি বা ফ্যান্সি কি? ফ্যান্সি আমার সব সময়, এটা অ্যাকচুয়ালি কি, যেমন বললাম আক্ষেপ, এটা আমার আক্ষেপকে রিপ্রেজেন্ট করে। আক্ষেপকে সহজে বোঝানোর জন্য ফ্যান্সি ব্যবহার করা হয়, অর্থাৎ আমি ভেবেছিলাম একটা কিন্তু হয়েছে আরেকটা। যদি এমন কোনো আমাদের অবস্থা হয়ে থাকে, তখন আমরা এখানে ফ্যান্সি ব্যবহার করে থাকি। এখন ফ্যান্সি এবং ফ্যান্সিড, ফ্যান্সি বা যদি ফ্যান্সিড আমার থাকে, তাহলে অলওয়েজ তারপরে
সবসময় পাস্ট হবে। তারপরে অলওয়েজ পাস্ট হবে, এটা একটু মনে রাখা দরকার। তাহলে কি হবে, আই ফ্যান্সি আই টার্ন পেল, যেহেতু আমি বলছি মাত্র যেটা সবসময় পাস্ট হবে। আই ফ্যান্সিড আই লস্ট ইউ, পাস্ট ছাড়া এখানে আর কিছু বসবে না, কারণ ফ্যান্সিতে আমার আক্ষেপ, অর্থাৎ ভেবেছিলাম একটা কিন্তু আমার হয়েছে আরেকটা। যদি এমন কিছু হয়ে থাকে তখন আমার সেটা হবে ফ্যান্সি, এরকম। আচ্ছা, আমি যদি এটা মুছি, এখন আসি আমি অ্যাজ ইফ আর অ্যাজ দো, এটা আমাদের রাইট ফর্ম ভার্বস করার সময় খুব কাজে লাগে। অ্যাজ ইফ বা অ্যাজ দো, যদি আমি আসি অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ বা অ্যাজ দো আমার সবসময় যেনকে রিপ্রেজেন্ট করে। যেন, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন রাজা। হি টক অ্যাজ ইফ হি ওয়ার এ কিং, বা সে একজন রাজা এমন ভাবে সে তার স্টাইলে কথা বলে। এবং এইটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। এটা কি ছিল, অ্যাজ ইফ এবং অ্যাজ দো। অ্যাজ দো এবং অ্যাজ ইফ সবসময় যেন হিসেবে ব্যবহৃত হয় এবং এটা একটা কানেক্টর হিসেবে মূলত ইউজ হয়ে থাকে। এখন যদি আমি আসি পরের টপিকে, এটা একটু মুছে দিই আমি। পরের টপিকটা আমার ছিল ভার্ব সাবজেক্টের সাথে লিঙ্কড হবে তখনই, আমি বোঝাচ্ছি একটু পরে, যখন কাজ সম্পূর্ণ হবে বা কাজ শেষ হবে। অর্থাৎ ভার্ব আমার সাবজেক্টের সাথে তখনই একমাত্র লিঙ্ক হয়ে কাজ করবে যখন আমার কাজটা শেষ হবে। তাহলে যদি একটা আমি এক্সাম্পল দেখাই, হি স্পিক্স as if he weavers and all know, এখানে কি হবে না, সবাই আমরা জানি এটা হবে where। এখন আসি একটু গভীরে দেখি। as if আমি বলছি কি, as if টা আমার রিপ্রেজেন্ট করে যেনকে। তাহলে এই হিটা তো আমার ওয়াজ হওয়া উচিত ছিল না, থার্ড পারসন সিঙ্গুলার, আমার সবাই জানি ওয়াজ হবে, কিন্তু ওয়্যার কেন হলো? এটা কাজটা আমার কিন্তু যদি হতো তাহলে আমার এটা এই ভার্বটা সাবজেক্টের সঙ্গে লিংক থাকতো। একটু যা বললাম আমি, ভার্ব সাবজেক্টের সঙ্গে আমার লিংক হবে তখনই যখন আমার এটা এই কাজটা যখন হয়ে যাবে তখনই আমার সাবজেক্ট ওয়াইজ ভার্ব ব্যবহৃত হবে। কিন্তু এখানে কাজটা আমার অ্যাকচুয়ালি হয় নাই, যেহেতু কাজটা আমার হয় নাই সেহেতু আমার এখানে গিয়ে পরে আমি এখানে ওয়্যার লিখতে বাধ্য হয়েছি, কারণ আমার কাজটা এখানে শেষ হয়নি। এইটা ছিল আমার ভার্বের সাবজেক্টের সঙ্গে। তো আজকের ক্লাসটা আসলে এই পর্যন্ত শেষ করে দিব। রাইট ফর্ম ভার্বসটা অ্যাকচুয়ালি খুব বড় একটা টপিক, এটা শেষ করতে অ্যাকচুয়ালি আরো একটা ক্লাস লাগবে। তো আজকে দেখলাম আমরা রাইট ফর্ম আছে পার্ট 2, ইনশাআল্লাহ পার্ট 3 তেও সবার সঙ্গে দেখা হবে। যদি আমার ক্লাসটা হেল্প হয়ে থাকে সবাই শেয়ার করবেন এবং সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।